হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থার্ড ইউনিট টেস্ট। তোমাদের যে প্রশ্নবিচিত্রা থেকে করাচ্ছি আজকে 2 নম্বর স্কুল। তো আজকে 2 নম্বর স্কুলটা করাবো, যে বালুরঘাট হাই স্কুলটা আছে, পেজ নাম্বার 165 পাতার। তোমরা চলে যাও, বইটা বের করো, তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, সেই বই থেকে আজকে 2 নম্বর স্কুল। 1 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 2 নম্বর স্কুল। চলো, আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে আজকের প্রশ্নগুলোতে চলে আসবো। তো দেখো, আমাদের যে 1 নম্বর প্রশ্নটা বলছি, সঠিক উত্তরটি নির্বাচন করো। আমাদের দেওয়া আছে এখানে, দেখো a⁻n এর মান কত হবে। তা দেখো, a⁻n এর মানটা তোমাদের যদি আমি দেখাই, দেখো এটাকে তোমরা এইভাবে লিখতে পারবে, a⁻n আছে তো তোমরা এখানে 1/a⁻n করতে পারবে। মাইনাসের জন্য 1 হয়ে যাবে, ঠিক আছে, পাওয়ার যদি মাইনাস থাকে 1/a⁻n, ঠিক আছে। তাহলে a⁻n সমান 1/a⁻n, সেটা বি নম্বর অ্যান্সারটা হবে। সূচকের অঙ্ক আছে এটা। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। নিচের কোণগুলির, এই যে কোণগুলি দেওয়া আছে, নিচের কোণগুলির কোনটি কোনো কুব্জ চতুর্ভুজের একটি কোণ হতে পারে না। আচ্ছা, কুব্জ চতুর্ভুজ, আচ্ছা তোমাদের কুব্জ চতুর্ভুজ বুঝতে হবে। কুব্জ চতুর্ভুজটা কি? তোমরা যে চতুর্ভুজগুলো দেখেছো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই সবই কিন্তু কুব্জ চতুর্ভুজ, তাই না? কুব্জ চতুর্ভুজের কর্ণগুলি, যেমন তোমাদের যদি আমি তৈরি করি, দেখো এই যে একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ আমরা তৈরি করলাম, যে চতুর্ভুজের কর্ণগুলো চতুর্ভুজের মধ্যেই অবস্থান করবে, ঠিক আছে। এই যে কর্ণগুলো আছে চতুর্ভুজের মধ্যেই অবস্থান করলে কুব্জ চতুর্ভুজ। আর অকুব্জ চতুর্ভুজ, অকুব্জ চতুর্ভুজ তোমাদের একটা আমি দেখাচ্ছি। এই যে ধরো আমরা একটা অকুব্জ চতুর্ভুজ তৈরি করলাম, তাহলে এখানে কর্ণগুলো দেখো, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ। অকুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে দেখবা একটি কর্ণ বা কোনো কর্ণ চতুর্ভুজের বাইরে অবস্থান করবে, ঠিক আছে। তো বাইরে অবস্থান করলে অকুব্জ চতুর্ভুজ, আর কর্ণ দুটি যদি চতুর্ভুজের মধ্যে বা ভিতরেই অবস্থান করে, সেটা হচ্ছে কুব্জ চতুর্ভুজ। তাহলে কুব্জ বহুভুজের, তাই না, এই যে কুব্জ বহুভুজ বলেছে, বহুভুজ বা চতুর্ভুজ, একের বেশি বাহু বিশিষ্ট যে ক্ষেত্র তাকে বহুভুজ বলা হয়। তা কুব্জ বহুভুজের একটি কোণ হতে পারে না। দেখো 181 ডিগ্রি হবে না, 181 ডিগ্রি হবে না। একমাত্র দেখো, এই যে আমরা লিখেছিলাম অকুব্জ চতুর্ভুজ, এই অকুব্জ চতুর্ভুজের যে এই যে কোণটা আছে, দেখো এটা 180 ডিগ্রির চেয়ে বড় কোণ আছে। তাহলে অকুব্জ চতুর্ভুজের একটি কোণ হতে পারে 181 ডিগ্রি বা 181 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু কুব্জ চতুর্ভুজের একটি কোণ 181 ডিগ্রি কিন্তু হতে পারে না। তাহলে কুব্জ বহুভুজের একটি কোণ হতে পারে না, কোন কোণটি? সি নম্বর কোণটা, 181 ডিগ্রি, ঠিক আছে। মানে 181 ডিগ্রি যদি কোণ হয় কোনো বহুভুজের, সেটা কিন্তু অকুব্জ বহুভুজ হয়ে যাবে, ঠিক আছে। যে বহুভুজটা, যে ছবিটা আঁকলাম তোমাদের, অকুব্জ বহুভুজ। আর কুব্জ বহুভুজের কোণগুলো কী হবে? 180 ডিগ্রির চেয়ে ছোটো হবে, ঠিক আছে। 180 ডিগ্রির চেয়ে বড়ো হবে না, 180 ডিগ্রির চেয়ে ছোটো হবে। আর 180 ডিগ্রির চেয়ে বড়ো হয়ে গেলে পরই সেই বহুভুজটাকে বলবো আমরা অকুব্জ বহুভুজ, ঠিক আছে। আচ্ছা, চলে যাবো আমরা পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলেছে অর্ধবৃত্তের প্রতিসম রেখার সংখ্যা আমাদের জানতে চেয়েছে। অর্ধবৃত্ত দেখো, তোমাদের আমি অর্ধবৃত্ত আমি এঁকে দেখাচ্ছি। এই যে আমাদের দেখো অর্ধবৃত্ত, এই যে অর্ধবৃত্ত, ঠিক আছে। তাহলে এই যে অর্ধবৃত্ত বলতে, এই যে একটা বৃত্ত আছে না, সম্পূর্ণ বৃত্তকে সমান দুভাগে ভাগ করে দিলাম, তাহলে অর্ধবৃত্তে পেয়ে যাবা। তাহলে আমরা নিজের মতো করে আমরা দেখো এই যে একটা অর্ধবৃত্ত ছবি তৈরি করতে পারবো, ঠিক আছে। এই ধরো একটা অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের প্রতিসম রেখা জানতে চেয়েছে। প্রতিসম রেখা বলতে দেখো, ধরো এইভাবে আমরা মাঝ বরাবর একটা রেখা নিলাম, একদম মানে মাঝ বরাবর, ঠিক আছে। তাহলে এমনভাবে একটা রেখা নেওয়া হবে যে এদিককার অংশটা আর এদিককার অংশটা সমান দেখাবে। এখানে কিন্তু সমান দেখাবে, আমার হাতে তৈরি ছবি বলে একটু সমান মনে হয় দেখাচ্ছে না, কিন্তু সমান থাকবে, ঠিক না। ঠিকঠাক ছবিটা আর ঠিক মাঝ বরাবর যদি কাটা হয়, ধরো এদিককার অংশটা যা দেখাবে, এদিককার অংশটা তাই দেখাবে, প্রতিসম দেখাবে। তাহলে এই যে রেখাটা, একটা রেখা দিয়ে আমরা
এই অর্ধবৃত্তটাকে সমান দুভাগে ভাগ করতে পারলাম আর একই রকম দেখাবে দুটো ভাগ, তাহলে এই রেখাটাকে বলা হয় প্রতিসম রেখা। তাই এরকম প্রতিসম রেখা অর্ধবৃত্তের আমরা কটি পাবো? একমাত্র একটি পাবো। ঠিক আছে, এইভাবে যদি কাটো দেখো এটা কিন্তু একই রকম দেখাবে না, এই ভাগটা আলাদা এই ভাগটা আলাদা, কিন্তু এইভাবে কাটলে একই রকম দেখাবে। আচ্ছা, তাই এটা বলে দিই, এটা হচ্ছে অনুভূমিক রেখা, এটা হচ্ছে উলম্ব রেখা। তাহলে এর যে প্রতিসম রেখাটা পেয়েছি উলম্ব, অনেক সময় এটাও জানতে চাই, এখানে উলম্ব অনুভূমিক জানতে চাইনি, শুধু প্রতিসম রেখা জানতে চেয়েছে কটি হবে। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে কিন্তু একটি হবে। ঠিক আছে, মানে একটি প্রতিসম রেখাই সেই অর্ধবৃত্তকে সমান দুভাগে ভাগ করবে এবং একই রকম দেখাবে। তো সেটা অ্যান্সারটা হবে আমাদের একটি, এ নাম্বার। 4 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলেছে তিনটি সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রদত্ত কোনটি সঠিক? ক্রমিক সমানুপাতি, তাহলে দেখো যে কোনো তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, এ কমা বি কমা সি, এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এটা লিখতে পারবো বি স্কোয়ার সমান সমান এসি। ঠিক আছে, বি স্কোয়ার সমান সমান এসি হবে। তাহলে এখান থেকে বলতে পারবো এসি সমান সমান বি স্কোয়ার। আচ্ছা, এটা কী করে হয় তোমাদের একটু আমি দেখাই। এটা হয় এই জন্য যে ক্রমিক সমানুপাতি বলতে আমরা লিখতে পারবো এ ইজ টু বি, এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তিনটি সংখ্যা, তা আমরা কী লিখতে পারবো? এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি করতে পারবো, মানে মধ্যেরটা দুবার আসবে। একে বাই করে নাও, অনুপাতকে বাই করা যায় এ বাই বি আর বি বাই সি, আর এটা বর্গগুণ করলে হবে দেখো এই যে এ আর সি গুণ করে এসি আর এদিকে বি স্কোয়ার। তো দেখো আমরা পেয়ে গেলাম এসি সমান সমান বি স্কোয়ার পেয়ে গেলাম সরল করে। তাহলে এই যে তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে আমরা পেয়ে যাব এসি সমান সমান বি স্কোয়ার, সেটা বি নাম্বার অপশানে আছে। শূন্যস্থান পূরণ করো, দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটিকে ড্যাশ বলা হয়। আচ্ছা দেখো, দুটি ত্রিভুজ যদি আমি দেখাই তোমাদের, যে কোনো দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যদি সমান হয়ে যায়, দেখো আমি এই যে ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে, আমি সমবাহু ত্রিভুজ নিলাম, যে কোণগুলো মান কত আছে দেখো 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজ দেখালাম। এবার আর একটা ত্রিভুজ নিলাম, বড় ত্রিভুজ নিলাম, দেখো বড় ত্রিভুজ, এটাও আমাদের ধরো সমবাহু ত্রিভুজ আছে, বড় ত্রিভুজ। তা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কোণগুলো 60 ডিগ্রি 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। তা দেখো এখানে যেটা প্রশ্ন বলেছে কথাটা আমাদের, যে দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান যদি হয়ে যায়, তো ত্রিভুজ দুটিকে কী ধরনের ত্রিভুজ বলা হয়? এই যে দুটি ত্রিভুজ নিয়েছি, একটা ছোট ত্রিভুজ আছে, বড় ত্রিভুজ আছে, কিন্তু কোণগুলি সমান আছে। এখানেও দেখো এই যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি করা হয়। তাহলে এই ত্রিভুজটাও বড় ত্রিভুজটাও সমবাহু ত্রিভুজ, তাহলে এখানেও কিন্তু কোণগুলো 60 ডিগ্রি আছে। তাহলে দুটি ত্রিভুজের কোণগুলির পরিমাপ দেখো সমান আছে, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে পারবো। সদৃশ্যকোণী হবে অ্যান্সারটা আমাদের, সদৃশ্যকোণী। ঠিক আছে, ত্রিভুজ দুটিকে সদৃশ্যকোণী বলে। 6 নম্বর প্রশ্ন, 5টা হয়ে গেছে, এবার 6। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের বলছে এখানে, একটি ট্রেন টি সেকেন্ডে x মিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনটির গতিবেগ জানতে চেয়েছি। গতিবেগগুলো দেখো আমাদের কিমি পার ঘন্টা দেওয়া আছে, প্রত্যেকটা দেখো অপশানে কিমি পার ঘন্টা আছে। তাহলে আমাদের এই যে সময়টা টি সেকেন্ড, সময়টাকে আমরা কি করব? ঘন্টা করব। আর এই যে দূরত্ব আছে x মিটার দূরত্ব, এই দূরত্বটাকে আমরা মিটারে তো আছে, আমরা কিমিতে করে নেব। চলো দেখো, তাহলে আমরা টি সেকেন্ড আছে তাই না, তাহলে দেখো টি সেকেন্ড, টি সেকেন্ড, দেখো সেকেন্ডকে যদি ঘন্টা করো তাহলে সেই সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করে নেবা। এই যে সেকেন্ডকে ঘন্টা করলে, তাই না, টি সেকেন্ডকে ঘন্টা করব, তাহলে টিকে 3600 দিয়ে ভাগ করব, তখনই কী হয়ে যাবে? মানটা আমাদের হয়ে যাবে ঘন্টায় হয়ে যাবে এটা। ঠিক আছে, এইভাবে আমাদের সেকেন্ড থেকে ঘন্টা করা যায়। তারপরে আছে দূরত্ব আছে x মিটার। এবার x মিটার, এই যে দূরত্ব আছে x মিটার দূরত্বকে আমরা কি করব? কিমি করব। তাহলে দেখো মিটারকে 1000 দিয়ে যদি ভাগ করা হয়, তাই না, তাহলে x মিটার সমান সমান
কত কিমি হবে, তাহলে মিটারকে 1000 দিয়ে ভাগ করলে সেটা কিমি হয়ে যাবে, তাই না? তার জন্য আমরা কি জানি যে 1 কিমি সমান 1000 মিটার, তার জন্য এটা হয়। আর এখানে যে 3600 ভাগ করলাম, মানে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তার জন্য সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে ঘন্টায় আসবে। এই দুটো জিনিস তোমাদের জানতে হবে। এবার দেখো আমাদের সময়টা ঘন্টায় হয়েছে আর দূরত্বটা কিমি হয়ে গেছে। এখন আমরা গতিবেগ বের করব, ট্রেনের গতিবেগ। তাহলে দেখো ট্রেনের গতিবেগের সূত্র আমরা কি জানি? আমরা জানি যে দূরত্ব বাই সময়, এটা হচ্ছে আমাদের গতিবেগের সূত্র। দূরত্ব বাই সময়, ঠিক আছে? দূরত্ব বাই সময় করলে গতিবেগ পেয়ে যাব। তাহলে দূরত্ব আমাদের কত আছে? দূরত্ব আছে x/1000, আর সময় আমাদের কত আছে? সময় আছে আমাদের দেখো t/3600। এই যে দেখো, তাহলে দূরত্ব বাই সময় করলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব গতিবেগ পেয়ে যাব ট্রেনের। তাহলে আমাদের এখানে দেখো এককটা লিখব। প্রথমে দূরত্ব আছে তো কিমি, তাহলে আমরা আগে কিমি লিখে দেবো। তারপরে আছে সময় আছে, তো সময়টা ঘন্টা, একক ঘন্টা ছিল, এই যে কিমি পার ঘন্টা। তো এটা সরল করে আমাদের অ্যান্সারটা আসবে। দেখো সরলটা করব, x/1000 রেখে দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে দেবো, 3600/t। এবার আমরা একটু কাটাকাটি করি, দুটো শূন্য কেটে দিলাম। এখানে আমরা কাটাকাটি করব 2 দিয়ে, এখানে আমরা 18 পেয়ে যাব, 2 5 10 পেয়ে যাব। তা দেখো তো পরে হয়ে গেল আমাদের 18x, আর নিচে হয়ে যাবে আমাদের 5t। এই দেখো এত কিমি পার ঘন্টা, এই হলো আমাদের ট্রেনের গতিবেগ, 18x/5t কিমি পার ঘন্টা। তা দেখো 18x/5t কিমি পার ঘন্টা আমাদের ডি নাম্বার অপশানে আছে। এবার আমরা চলে যাব 2 এর প্রশ্নগুলো। দেখো 2 এর প্রশ্নগুলো বলেছি, 2 এর 1 নম্বরটা বলছে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে? গুণফলের বর্গমূল, মানে গুণফলটা না, তো বর্গমূল বলে দিয়েছে, তা 2কে বর্গ করে নেব, তো 2 এর বর্গই হবে সেই গুণফলটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি করব? 2 এর বর্গ করব। তাহলে 2 এর বর্গ দেখো যদি আমরা করি, 2 এর বর্গ কত হয়? 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার বলতে 2 × 2, তো আমরা পেয়ে যাবো 4। 2 এর বর্গ 4। তাহলে এই যে কথাটা বলা হচ্ছে, দেখো এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা 4 হবে? এখন মানে গুণফলে বর্গমূল 2 বলেছিল, 2 এর বর্গ 4, তাহলে গুণফলটা হবে 4। তাহলে এর সঙ্গে কত গুণ করলে গুণফল 4 হবে? মানে তোমাদের যদি আমি একটা সহজভাবে বুঝাই উদাহরণ দিয়ে, যে ধরো 4-এর সঙ্গে কত গুণ করবা, 4-এর সঙ্গে কত গুণ করতে হবে যে 12 হবে। তো তোমরা বুঝতে পারছো যে 4-এর সঙ্গে 3 গুণ করতে হবে, 12 হবে। তো 3টা আসছে কী করে উত্তরটা, তাই না? তো 3টা আসছে, দেখো এই যে 12কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে যদি ভাগ করো, 4 × 3 = 12, 3। তাহলে এইভাবে কিন্তু আসবে অ্যান্সারটা, মানে 12/4। একইভাবে তো প্রশ্নটা আমাদের এখানে করেছে, এই যে বলেছে যে 35/42 এতকে কত দিয়ে গুণ করলে গুণফলটা আমাদের কত? 4 আছে, 4 হবে। তাহলে আমরা কী করবো? এই নিয়মে যেভাবে 4কে কত দিয়ে গুণ করলে 12 হবে, 3, তো সেটা আসলে কী করে অ্যান্সারটা? 12/4 করেছি। তো একইভাবে এখানে দেখো 4/4 এটা করব। তাহলে আমাদের অ্যান্সারটা পাওয়ার জন্য আমরা কী করব? 4/35/42 করব, তারপরে অ্যান্সারটা আসবে এই নিয়মে। তো চলো আমরা করি ভাগটা। দেখো ভাগকে গুণ করলে এটা উল্টে যাবে, এটা হবে আমাদের 42/35। তা আমাদের এখানে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে কাটাকাটি যদি না যায় তাহলে কী করবো? উপরে গুণ করে নেব। দেখো উপরে যদি গুণ করে নিই তাহলে আমাদের কত দাঁড়াবে? আচ্ছা কাটাকাটিটা এখানে যাচ্ছে, এই জায়গায় যাচ্ছে কাটাকাটি, 42 আর 35-এ। তা আমরা 6 দিয়ে কাটাকাটিটা আমরা 7 দিয়ে করবো, 7 × 6 = 42, 7 × 5 = 35, আর কাটাকাটি যাবে না। তাহলে দেখো তো অ্যান্সারটা আমাদের কত দাঁড়াবে? 4 × 6 = 24, আর নিচে 5। এই যে দেখো 4 × 6 = 24, নিচে 5। তাহলে এই হলো আমাদের ভগ্নাংশটা, যেটা আমাদের বলেছিল যে এই যে ভগ্নাংশটা আছে এটাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। তো আমাদের গুণ করতে হবে, যেটা অ্যান্সারটা পেলাম
24/5 দিয়ে গুণ করতে হবে, তখনই গুণফলের বর্গমূলটা 2 হবে। তোমরা চেক করে নিতে পারো গুণ করে নিবা। এবার দেখবা যে 4 আসবে গুণ করে, এবার তার বর্গমূল 2 হবে 4-এর বর্গমূল। আচ্ছা, চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নটা। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? তো দেখো তো আমরা এখানে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বর্গমূল করে নিলে পরে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব লিখব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে, যদি ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলকে আমরা বর্গমূল করে নেব, এত মিটার। ওকে, আবার বলি, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব ক্ষেত্রফলকে বর্গমূল করে। তাই এখানে বর্গমূল করলে 36 বর্গমূল 6 মিটার, কারণ 6 6 36। এবার বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলেছে, তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 × বাহুর দৈর্ঘ্য 4 × 6 মিটার। তাহলে এখানে আমাদের গুণ করে আসবে কত? 24 মিটার। তাহলে আমাদের পেয়ে গেলাম বর্গক্ষেত্রের পরিসীমা 24 মিটার। 3 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে এর উৎপাদকগুলির সমষ্টি কত? এই যে উৎপাদক, তাহলে আমরা প্রথমে কী করব? এই যে রাশিটা আছে একে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে তারপর আমরা দেখাবো যে এর উৎপাদকগুলির সমষ্টি কত বেরোচ্ছে। তো আমাদের আছে x³ - 1/x, এটা আছে। দেখো তো আমরা কী করছি, আমরা না x কমন নিয়ে নিচ্ছি। x যদি কমন নাও তাহলে এখানে হবে s² মাইনাস, মানে এখানে 3টা ছিল, একটা নিয়েছি, 2টা থেকে গেল s²। আর এখান থেকে দেখো x কমন নেওয়া মানে কমন তো যাচ্ছে না, তাহলে নিচে x দিয়ে দিবা, মানে 1/s² হয়ে যাবে। ঠিক আছে, দেখো মানে তোমরা দেখতে পাচ্ছ যে উপর থেকে তো x যাচ্ছে না, তা উপর থেকে x যদি কমন না যায়, তাহলে এই এক্সটা তো কমন নিয়েছি, তাহলে কমন না গেলে, তাহলে মানে ভাগ না গেলে সেটাকে নিচে বসিয়ে দিতে হয়, এই যে এখানে বসিয়ে দিতে। দেখো আমাদের এখানে s² হয়ে যাবে। তোমাদের আমি এখানে বলবো যে এই জিনিসটা বোঝার জন্য, তোমরা দেখো কমন মানে কি, এটা যেটা কমন নিবা আবার সেটা দিয়ে যদি গুণ করা হয় তো আবার এটা ফিরে আসবে। তো দেখো গুণ করো, গুণ করলে দেখো এটা x³ হবে, আর এটার সঙ্গে গুণ করলে এই এখানে দেখাচ্ছি গুণটা x × 1/s², কাটাকাটি করলে এখানে x, তা দেখো তো 1/x পেয়ে যাচ্ছে না। তাহলে এই যে এটার সঙ্গে এটা গুণ করলে 1/x আসছে, তার মধ্যে ঠিকই আছে। তাহলে কি বোঝা গেল, যে যেখান থেকে মনে হবে যে কমন যাচ্ছে না, কমন যদি না যায় তো নিচে দিয়ে দিবা, মানে x × x মানে s²। ওকে, এইভাবে করে আমরা কমন নিতে পারবো। তাহলে এবার দেখো এটা a² মানে b² সূত্র আমরা ফেলতে পারবো। তাহলে a + b × a - b। দেখো উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি আমরা, 3টা ফ্যাক্টর পেয়ে গেছি। এবার এই যে উৎপাদকগুলির সমষ্টি বের করব, তারপর লিখব অতএব উৎপাদকগুলির সমষ্টি। তো উৎপাদকগুলির সমষ্টি বলতে দেখো প্রথম উৎপাদকটা আছে x, তাহলে x প্লাস, তারপরে উৎপাদকটা আছে এই যে আমাদের দেখো এটা x + 1/x, x + 1/x, তারপরে উৎপাদকটা আছে এই যে x - 1/x, তার প্লাস x - 1/x। এই যে দেখো উৎপাদকগুলির সমষ্টি আমরা করলাম, এটা সরল করে আমাদের অ্যান্সারটা আসবে। আচ্ছা দেখো এটা কেটে আছে প্লাস মাইনাস, x কত আসছে, এটা 3x। তাহলে এর উৎপাদকগুলির সমষ্টি পেয়ে গেলাম আমরা 3x, তা আমাদের অ্যান্সারটা কত, 3x। তো দেখো এই যে বলেছিল অ্যান্সারটা আমরা এখানে লিখে দিই, তাহলে আমরা 3x পেয়ে গেলাম। 4 নম্বর প্রশ্ন, আমাদের একটা রাশিমালা দেওয়া আছে, একটি পূর্ণবর্গ রাশি হলে a কে b দ্বারা প্রকাশ করো। আচ্ছা, পূর্ণবর্গ রাশি বলেছে এটা হবে, তা চলো আমরা পূর্ণবর্গ করার চেষ্টা করি। যখন পূর্ণবর্গ বলেছে, আমাদের যে আছে সমান সমান 25s², তাহলে এটাকে আমরা লিখতে পারবো 5x তার হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, তারপরে দেখো তাহলে আমরা করলাম a² - 2ab, 2a বলতে 5x। আচ্ছা এখানে দেখো বিটা এখানে তৈরি করি আমরা,
তাহলে এটা 2 5 10, 20 আনতে হবে, তাহলে 2 x তো হয়ে গেছে, তাহলে a, তাহলে b এটা দাঁড়াচ্ছে। কিন্তু এখানে আমাদের b স্কোয়ার আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে b বলতে এখানে b এর মান হচ্ছে 2a, আর 2a সমান সমান b, ঠিক না? দেখো মানে যে এটি যদি পূর্ণবর্গ হয়, এই যে দেখো লিখব যে এটি পূর্ণবর্গ হলে পূর্ণবর্গ হলে, ঠিক আছে, এই যে রাশিটা আছে এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে আমাদের কী হবে, আমাদের 2 এর মানটা b হওয়া দরকার, তারপরে পূর্ণবর্গ হবে। মানে এখানে b থাকলে দেখো তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার পূর্ণবর্গ, তাহলে 2 এর মানটা কত হবে, b হবে। এটি পূর্ণবর্গ হলে, পূর্ণবর্গ বলে দিয়েছে এই যে পূর্ণবর্গ রাশি, তো পূর্ণবর্গ রাশির জন্য এই 2 এর মানটা আমরা b লিখতে পারবো, তাই না? তাহলে এখান থেকে দেখো a b এর মধ্যে সম্পর্ক আমরা পেয়ে যাবো। তাহলে a সমান সমান আমরা বলতে পারবো এখানে b/2। ঠিক যে বলেছিল a কে b দ্বারা প্রকাশ করো, তাহলে এই যে a কে b দ্বারা প্রকাশ মানে এর মানটা b দিয়ে হবে, একেই বলা হয় a কে b দ্বারা প্রকাশ। তো এটাই আমাদের অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখো, সর্বসমতার SAS শর্তটি লেখো। আচ্ছা, সর্বসমতার শর্ত দেখো তোমাদের আমি দেখাচ্ছি। এখানে আমি দুটো ত্রিভুজ দিয়ে দেখাচ্ছি। আমি একটা ত্রিভুজ নিয়ে নিলাম, ত্রিভুজ ABC নিলাম, ABC। আমি আর একটা ত্রিভুজ নিয়ে নিলাম, ত্রিভুজ PQR, ঠিক আছে। এই যে ত্রিভুজ, দুটো ত্রিভুজ নিয়ে নিলাম। এবার এই দুটো ত্রিভুজকে আমরা কি দেখাবো, আমরা দেখাবো সর্বসম। তাহলে সর্বসম দেখাতে গেলে আমাদের 3টা শর্ত দরকার। এই যে এই শর্ত এস বলতে সাইড মানে বাহু, তাহলে বাহু সমান দেখাবো। আমরা দেখিয়ে দিলাম যে AB সমান PQ, ঠিক আছে। ABর সঙ্গে PQ সমান, একটু ত্রিভুজটা ছোটো বড়ো লাগছে কিন্তু সমান ত্রিভুজ আছে এখানে, হ্যাঁ। তাহলে AB সমান PQ, আর কোণ আছে অ্যাঙ্গেল, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান দেখালাম, এই বাহুর সঙ্গে এই বাহু সমান দেখালাম। সর্বসমতা দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখাতে হবে, তখনই আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। আচ্ছা, তাহলে 2 নম্বর শর্ত দেখো, 2 নম্বর শর্ত আমরা বলে দেবো। এই যে দেখো, আমরা এই কোণের সঙ্গে এই কোণ মানে কোণ BAC সমান সমান, আর এই কোণটা বলবো আমরা QPR, ঠিক আছে, এই যে কোণ। তাহলে আরেকটা শর্ত দেখাতে হবে, 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত দেখো, এখানে S, আবার সাইড দেখাবো। তো সাইড বলতে এই যে BC সমান সমান QR দেখিয়ে দিই, তাহলে আমরা দেখিয়ে দিলাম BC সমান সমান QR। এই যে দেখো, দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখিয়ে দিলাম। তাহলে এখন আমরা বলে দিতে পারবো, অতএব এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজ ABC সর্বসম, এভাবে সর্বসম চিহ্ন দেয়, সর্বসম ত্রিভুজ চিহ্ন দিলাম, ত্রিভুজ PQR। তা দেখো এইভাবে 3টি শর্ত নিয়ে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তাহলে আমাদের সর্বসমতার যে শর্তগুলি লিখতে বলেছিল, এই হচ্ছে আমাদের সর্বসমতার শর্ত। এবার চলে যাবো 6 নম্বর প্রশ্নে। তো এটাই আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন। আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো তোমাদের করিয়ে দিচ্ছি, 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্ন। এগুলো হচ্ছে MCQ, আর এটা হচ্ছে ACQ। তো চলো আজকের ক্লাসের শেষের প্রশ্নটা আমরা দেখে নিই, 6 নম্বরটা। তো আমাদের প্রমাণ করতে বলেছে A0, আমাদের এটা A0 সমান সমান 1, এটা প্রমাণ করতে বলেছে। দেখো প্রমাণটা আমরা দেখিয়ে দেবো। দেখো A/A সমান সমান কত হয়, 1 হয়, A/A। তাহলে দেখো A/A 1 মানে A কেটে গিয়ে কত 1 আসবে। আচ্ছা, এখানে পাওয়ার কিন্তু আমাদের কত আছে, 1 পাওয়ার আছে, কিছু পাওয়ার না থাকলে 1 হয়। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, A⁴m আর A⁴n, এই যে সূত্রটা, এটা m আছে, হ্যাঁ m আছে এটা। তাহলে এই যে সূত্রটা হয়, এর পাওয়ারে হবে m - n, মানে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখো তো এখানে a রেখে, মূল সংখ্যা রেখে, এই যে পাওয়ারগুলো 1 1 আছে, তাহলে 1 - 1, এদিকে 1 আছে, তাহলে বা 1 1 দিয়ে কেটে গেল, তাহলে 1 1 কেটে গেলে পাওয়ার 0 আছে। তাহলে দেখো, তাহলে A⁴ 0 সমান 1 আমরা পেয়ে যাচ্ছি। এটাই আমাদের প্রমাণ। মানে এর পাওয়ার, মানে যে কোনো রাশির পাওয়ারে 0 হলে সেই রাশিটা কী হয়ে যাবে, সেই রাশির মানটা 1 হয়ে যাবে। এটা আমাদের সূচকের সূত্র, সেটাই প্রমাণ করতে বলেছিল। তো আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমাদের সব অঙ্কগুলো করে দিয়েছি। পরবর্তী ক্লাসটা তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে।